দেন আবার হ্যাঁ, শুরু করেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌমজিৎ। আজকে আমার সঙ্গে পডকাস্টে রয়েছেন জাহিদ ভাই, সিনে ব্রোজ, এবং তার সঙ্গে জাহিদ ভাইয়ের এখন নতুন চ্যানেল যেটার নাম জাহিদ ব্রো। তো সেখান থেকে জাহিদ ভাই রয়েছেন বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে। তো জাহিদ ভাই কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমি প্রথমে বলবো যে আপনাদের তো ওখানে ভীষণ খুশি এখন দিন, কারণ আপনাদের ওদিকে বরবাদ রিলিজ করেছে এবং প্রত্যেকটা ছবি আপনাদের ওদিকে, বরবাদ বলি, দাগি বলি, সেখানে চক্কর বলি, জঙ্গলি বলি, প্রত্যেকটা ছবি খুব ভালোভাবে চলছে বক্স অফিসে। সেটা আপনাদের বাংলাদেশের মানে যারা রিভিউয়ার আছে, যারা লোকেরা আছে, তাদের কাছে তো অনেকটাই খুশি। তো আপনার কেমন লাগছে এটা দেখে যে প্রত্যেকটা ছবি বক্স অফিসে ওয়ার্ক করছে? এখন ভাই, এটা তো আমাদের জন্য বেশ খুশির একটা সংবাদ, আপনি অলরেডি বলে ফেলছেন। একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা তো খুব একটা ভালো না, তো সেখান থেকে যদি সিনেমাগুলো ভালো বিজনেস করে তো দেখতেও ভালো লাগে। আর আমরা তো মনে প্রাণে চাই ইন্ডাস্ট্রি সামনের দিকে যাক। তো সেখান থেকে বেশ ভালো রকম একটা ফিলিংস হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রতি ঈদে সব সিনেমা দেখা হয়, বাট এবারের ঈদে প্রত্যেকটা সিনেমায় দেখা হয়েছে। তো মানে ডিফারেন্স হচ্ছে যে এই ঈদের সব সিনেমারই মিনিমাম লেভেল অফ কোয়ালিটি আছে। মানে খুব যাচ্ছে তাই অবস্থা বা নেওয়া যাচ্ছে না, ওই টাইপের সিনেমা হয় না। আমি দুইটা সিনেমা অ্যাভয়েড করে গেছি, সেটা হলো জিন আর হলো অন্তরাত্মা। এর বাইরে বাকি সিনেমাগুলো বেশ ভালো, একদম আচ্ছা, বি গ্রেড টাইপ সিনেমা হয় না, এটা বলা যাচ্ছে। জি। আচ্ছা। আর মানে জিন, তোমার চ্যানেল থেকে দেখেছি যে প্রত্যেকটারই রিভিউ এসছে। শুধুমাত্র জিন 4 এবং অন্তরাত্মা রিভিউ আসেনি, এবং আমি যেটা শুনেছি তোমাদের ওদিকে অন্তরাত্মা যে সিনেমাটা, সেটা খুব কম সংখ্যক শো পেয়েছে, সেটা একদমই শো পায়নি বললেই চলে। তো জিন 4, জিন 3 না দেখার কারণটা কি? মানে জিন 3, মানে জিন 1 এবং জিন 2 তুমি তোমাদের চ্যানেল থেকে রিভিউ ছিল, সেটা একটা খুব বিলো কোয়ালিটির সিনেমা ছিল, যেটা আমারও লেগেছিল, আমিও দেখেছিলাম সেটা ইউটিউবে। দুটোই দেখেছিলাম। তো জিন 3টা না দেখার কারণ কি? এখন দুইটা সিনেমার কথা যে বললেন, আমার যতটুকু মনে পড়ে দুইটাই রোস্টেড রিভিউ ছিল। হ্যাঁ, আর দুটোই একটা ব্যাপার রোস্টেড রিভিউ। হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে যে জিনের যে শো শো সংখ্যা খুবই কম, খুবই কম। আর সিনেপ্লেক্সের কিছু বাজে নিয়ম কানুন আছে যে আপনার ধরেন একটা একটা হলের টিকিটের দাম 600, আবার আরেকটা হলের টিকিটের দাম দেখা গেল 1800 টাকা বা 1200 টাকা। তো সব মিলে চিন্তা করলাম যে আসলে এই সিনেমা দেখা অর্থিত না, আর এই সিনেমা নিয়ে আসলে মেকাররাও সিরিয়াস না। মানে এটার শুটিং শুরু হয়েছে একদমই শেষ দিকে, তারপর টিজার ট্রেলার কিছুই আসে না। সো সব মিলে মানে তাদের উপর তো আমার একটা বিশ্বাস আছে। সো হুম। ভাবলাম যে না, এটা না দেখি। আর সিনেমার কোয়ালিটি ভাই, অ্যাটলিস্ট এইটুক তো গেস করতে পারি যে কিরকম হবে। আর অন্তরাত্মার শো তো নাই, মানে প্রথম 2-3 দিন পরে ম্যাক্সিমাম সিনেমা হল থেকে এটা সরাই ফেলছে, এই আর কি। আর জিন 3-তে মানে যেটা মানে তুমি স্টেটমেন্টটা দেখেছো কিনা জানি না, যে জিন 3-তে ছবির যিনি হিরো রোশন, রোশনের কাজ আমি আগে রক্ত বলে একটা ওর কাজ আমি দেখেছিলাম, যেটা আমাদের কলকাতারই ছবি ছিল, এসকে মুভিজের ছবি ছিল। তো রক্ত বলে সিনেমাটাতে আমি ওর কাজ প্রথম দেখি, তারপর জিন 1-এ দেখি। তো সে বলে কি যে মানে এই যে জিন 3 এই ছবিটা, যে গ্রাফিক, সেটা নাকি হলিউড থেকে লোক আনিয়ে করা হয়েছে। তো এইগুলো কি মানে তুমি বিশ্বাস করছো? আমি আসলে বিশ্বাস না এখানে। জিন 3-তে আপনি যে বললেন রোশান না, এখানে সজল আছে। তো তারা মার্কেটিং এর উদ্দেশ্যে অনেক কিছুই বলে, বাট এইগুলো আসলে আচ্ছা, তাহলে সিরিয়াসলি আমরা একটু নেই না। মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, যে জিন 1-এ যিনি ছিল, যে জিন 1-এ ওই মানে হিরো যে ছিল, মানে যার গ্রামের বাড়িতে যে নিয়ে গেছিল, সেই ছেলেটাকেই মনে হলো যে এই ছবিটাতে রয়েছে, মানে জিন 3। জি জি জি, ওনার নাম সজল। আর যদি উনি এটা বলে দেন এইটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এটা জাস্ট একটা মার্কেটিং একটা ট্রিক্স। বাট এবছর আর এই ট্রিক্স আমার মনে হয় না যে কাজ করবে। আচ্ছা, তো এমনি আর আমি যদি বলি যে এবার তুমি যে সিনেমাগুলো দেখেছো, যেগুলো রিভিউ তোমার চ্যানেল থেকে এসছে, তার মধ্যে তো বরবাদের রিভিউ তোমাদের প্রত্যেকে যারা বাংলাদেশে তোমরা যারা রিভিউ করেছো, তাদের প্রত্যেকের খুব পজিটিভ রিভিউ এসছে বরবাদের। বাট বরবাদ কোনো অংশে কি গিয়ে মনে হয়েছে যে এইটা অ্যানিমেলের থেকে কপি, বা এরকম কি কিছু মনে হয়েছে, বা এই জিনিসটা মনে হচ্ছে যে অন্য জায়গায়, যেরকম তুফান বলে যে ছবিটা ছিল, সেটা কিন্তু তোমাদের চ্যানেল থেকে রিভিউ এসেছিল, সেটা কিন্তু পুরোপুরি পজিটিভ বলেনি, মানে সেখানেও কিছু নেগেটিভ পয়েন্ট ছিল। তো
তবে বরবাদের ক্ষেত্রে সেটা পজিটিভের মাত্রাটা অনেকটাই বেশি। তো বরবাদের জন্য কি মানে কিছুই মনে হয়নি যে কোনো জায়গা থেকে কপি? এখন আমি প্রথমে আপনার সেকেন্ড প্রশ্নের উত্তরটা দেই, সেটা হলো যে এই সিনেমার যে আপনি বললেন যে কোনো সমস্যা কি নেই, হ্যাঁ আছে। আমরা কিন্তু রিভিউতে বলছি যেমন ড্রামা বিল্ড আপে সিনেমাটা খুব একটা আহামরি হয় না, কিন্তু বেশ দুর্বল। আপনি হয়তো রিভিউর মানে মিডল পোর্শনে এইটা পাবেন। আমরা ক্রিটিসাইজ করছি, বাট একটা বাংলা সিনেমা হিসেবে এই সিনেমাটা আপনাকে অনেক বেশি কিছু অফার করতেছে। মানে একদম যে সুপার বা কোনো ত্রুটি নেই সেরকম না, বাট মানে বাংলা সিনেমার যে স্ট্যান্ডার্ড না, সেখান থেকে অনেক বেটার সিনেমা হয়েছে। এই গেল এক। আর পরেরটা হলো যে দেখেন মানে কপি, এটা তো আসলে মানে অনেকে হয়তো টিজার ট্রেলার দেখে গেস করছে যে কিছু একটা হবে। ইভেন আমি যে ওনার মানে ডিরেক্টর যিনি ছিলেন, তো ওনার যে ইন্টারভিউটা নিচ্ছি সেখানেও আমি কোশ্চেনটা করছিলাম যে স্টোরিতে এরকম কিছু থাকবে কিনা। দেখা গেল যে আপনি একদম সেম টু সেম নিয়ে আসলেন। তো উনি ওখানে বলছে যে না সেরকম কিছু নাই, বাট হ্যাঁ সত্যি সেরকম কিছু নাই, সিনেমায় ছিল না। কিন্তু কিছু ইন্সপিরেশন তো ছিল, সেটা এনিমেলের হোক বা অন্য অনেক সিনেমার হোক, বাট সেটা কোনোভাবেই আসলে আপনার স্টোরি যে যায় স্টোরিটাকে কোনোভাবেই হ্যাম্পার করে না। কিছু ইন্সপিরেশন আছে, এখন আপনি সেটাকে কপি বলতে পারবেন না, একদম সেম টু সেম কপি বলা যাবে না, বাট হ্যাঁ যারা প্রচুর সিনেমা দেখে তারা তো কিছু ব্যাপার ক্যাচ করতে পারবে, কিছু ইন্সপিরেশন তিনি নিছে সাউথের সিনেমা থেকে বা বলিউডের সিনেমা থেকে। যেমন আপনার সিনেমাটা যেখান থেকে শুরু হয়, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, শুরু থেকে একটা সিন থাকে যেটা দেখে মানে অনেকেই ধরতে পারবে যেটা বেশ জনপ্রিয় একটা বলিউডের একটা জনপ্রিয় সিনেমা থেকে আর কি ইন্সপায়ারেশন নিয়ে তারপর পুরা ইটা করছে। হুম হুম হুম। আর এই ছবিটাতে কি সাকিব খানের যে অ্যাক্টিং, সেটার মানটা কি অনেকটা বেটার হয়েছে? কারণ আমি সাকিব খানের পুরোনো দিনে যে ধরনের ছবি দেখেছি, দুই নাগিন থেকে শুরু করে, বা সাকিব খান পুরোনো দিনে যে ধরনের ছবি করেছে, পরাণ যায় জ্বলিয়ারে, বা এই ধরনের ছবির মধ্যে থেকেও যদি আমি বলি যে রাজকুমার রিসেন্ট টাইমে, সেখানেও কিন্তু সাকিব খান খুব যে ভালো কাজ করেছে সেটা আমার লাগেনি সেটা, সেই ছবিটাতে। তো সেখান থেকে কি সাকিব খানের কোনো অ্যাক্টিং এর কোনো কোয়ালিটি কি বেড়েছে? এখন এক একটা সিনেমা নিয়ে এক একজনের মতামত এক একটা, বাট এই সিনেমায় শাকিব খান যে যে ক্যারেক্টারটা ক্যারেক্টারটা বেশ ভালোভাবে ক্যারি করছে। তো আমার মনে হয় না যে এই টাইপের একটা সোয়াগ অন্য কোনো মানে অভিনেতা বাংলাদেশে ক্যারি করতে পারতো। আর শাকিব খানের জন্যই সিনেমাটা নিয়ে এত হাইপ বা এত মানুষ দেখতেছে। আমার মনে হয় যে অন্য কোনো নায়ক যদি কাজটা করতো এই ক্যারেক্টারটা এইভাবে বের করে আনতে পারতো না। অনেক ভুল ত্রুটি আছে সিনেমায় ভাই, টু বি অনেস্ট, বাট স্টিল শাকিব খান যেভাবে পুরো জিনিসটা নিয়ে বের হয়ে গেছে। তারপর ক্লাইম্যাক্সের যে একটা দৃশ্য আছে, মানে ক্লাইম্যাক্সের দৃশ্য দেখলে আপনার মনে হবে যে ওকে, মানে আমার টাকা আমি একদম ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করছি। তো মানে সবকিছু মিলে শাকিব খান বেশ ভালো করছে। আর রাজকুমারের ব্যাপারে যে বললেন, রাজকুমার পার্সোনালি আমার খুব ভালো লাগছে, এবং আমার মনে হয় যে রাজকুমারের মধ্যে শাকিব খান ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিছে। এখন আপনার মতামত হয়তো ভিন্ন, বাট হুম এখানেও হুম। ক্যারেক্টারে জাস্ট ফাটাই দিছে, তাকে যে আচ্ছা, রোলটা দিছে। আমরা যারা, জি হ্যাঁ জি হ্যাঁ বলেন। বলে নাও। না না, আমরা হ্যাঁ। যারা সাকিব খানের আমরা যারা সাকিব খানের ফ্যান্স রয়েছি, তারা সবসময় একটু চাই যে একটু অ্যাকশন টাইপের ছবি হোক, যেরকমটা তুফান বা বরবাদ বা দরদ, এই ধরনের ছবিগুলো। দরদের মধ্যে অ্যাকশন আমরা খুব একটা দেখিনি, তবে দরদের মধ্যে আমরা ক্রাইমের ব্যাপারটা অনেকটা বেশি দেখেছিলাম। তো সেই ধরনের ছবির থেকে রাজকুমার আলাদা ছবি বা প্রিয়তমা আলাদা ছবি। তো সেই ছবিগুলোকেই আমি বলছিলাম যে সেটা একটা অন্য রকমের ছবি, মানে সাকিব খান ড্রামা জনারে প্লে করলে একটা অন্যরকম ভাবে প্লে করে, বা অ্যাকশন জনারে প্লে করলে তিনি অন্যরকম ভাবে প্লে করেন। তো আমি সেটাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে হ্যাঁ শাকিব খান ফ্যান্টাস্টিক কাজ করছে। এটা আসলে আসলে মানে বারবার বলতে হয় না, আমি তো রিভিউতেও বেশ প্রশংসা করলাম। তো আপনার যে প্রশ্নটা, হ্যাঁ খুব ভালো করছে, বাট আমার মনে হয় না যে ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স এখানে দিছে। বাট যে টাইপের ক্যারেক্টার প্লে করছে মানে এইটা মানে একটা সুপারস্টারের জন্য বেশ রিস্ক। তার যে একটা লয়াল ফ্যান বেস আছে, তারা তাকে নেগেটিভ ভাবে দেখবে, মানে এইরকম তার মধ্যে কোনো ভয় ছিল না। আচ্ছা, এবং এই ছবিটাতে যেটা অনেকেই বলছে, যেটা অনেক রিভিউয়াররাই বলেছে বাংলাদেশে, যে এখানে যে যিশু সেনগুপ্ত ছিলেন ছবির যে ভিলেন আমাদের কলকাতা থেকে, তো তার স্ক্রিন টাইম ভীষণই কম। যেরকম ওখানেই আমার দুজন তিনজন বন্ধুরা দেখেছেন, তো তারা বলছেন যিশু সেনগুপ্তের স্ক্রিন টাইম খুবই কম। তার সিন যদি হার্ডলি ধরা হয় 25 থেকে 30 মিনিট, আর এর বাইরে তার কোনো সিন নেই।
মানে টোটাল হোল করে যদি যোগ করা হয়, তো সেটা কি কোনো একটা জায়গায় নেগেটিভ ছায়া ফেলেছে ছবিটা, যে ভিলেনের রান টাইমটা এত কম বা ভিলেনের স্ক্রিন টাইমটা এত কম? এখন এই ব্যাপারে আসলে আমার একটু ভিন্ন মত আছে। প্রথমত তার ক্যারেক্টারটা আরো ভালোভাবে ব্যবহার করা যেত, গেল এক। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাই, ভালোর তো কোনো শেষ নাই, ভালোর তো কোনো শেষ নাই, বাট আমি বলবো ওকে, মানে খুব বেশি এক্সপেকটেশন যে তার ক্যারেক্টার নিয়ে ছিল আমার সেটা না, বাট ঠিকঠাক। খুব আহামরি যে একদম মানুষ যেটা এক্সপেক্ট করছে, হয়তো অনেকে, হ্যাঁ এটা ঠিক যে অনেকে এক্সপেক্ট করছে অনেক বেশি স্ক্রিন অন টাইম থাকবে, বাট অনেক বেশি নাই, বাট হ্যাঁ চলে। আচ্ছা। আর এবং আরেকটা, এবার যদি আমি আসি দাগির কথায়, তাহলে দাগি বলে ছবিটা আমরা দেখেছি, সেটা মানে একটা অ্যাকশন ছবি হলেও সেখানে তার মধ্যে ড্রামা টাইপের জনার বা ইমোশনাল যে জনার, সেটাকে ভালোভাবে দর্শক বলছে, দর্শকের রিভিউ আমি যা দেখছি, যে এটা শুধু অ্যাকশন ছবি নয়, মানে এটার মধ্যে মানে একটা সফট অ্যাঙ্গেল রয়েছে, মানে এটার মধ্যে অনেক কিছু রয়েছে। তো দাগি ছবিটার যে হল, সেটাও তো প্রত্যেকটা হাউসফুল যাচ্ছে, একদম সাকিব খানের সাথে পাল্লা দিচ্ছে বরবাদের সঙ্গে। তো দাগি ছবিটা দেখে তোমার মতামত তুমি রিভিউতে জানিয়েছো, বাট এখানে একটু বলো যে দাগি ছবিটাতে আরফান নিশোর যে পারফরমেন্স, সেটা কি সুড়ঙ্গ, এই ছবিটা আমরা দেখেছিলাম, এটা একটা মেগা ব্লকবাস্টার ছিল, তো সেটার থেকেও কি বেটার হয়েছে তার পারফরমেন্স? কারণ সুড়ঙ্গ কিন্তু আমরা অ্যাকশন ছবি ছিল না, ও আফরান নিশোর আমরা অ্যাকশন বলতে গেলে দেখি যে ওয়েব সিরিজ, তার সিনেমার ক্ষেত্রে তার অ্যাকশন খুব কম হয়। তো সেটার ক্ষেত্রে কি এখানে তোমাদের স্যাটিসফ্যাকশন হয়েছে? মানে তোমরা ট্রেলারে যেটা, যে প্রমিসটা নিয়ে তোমরা গেছিলে, যে প্রমিসটা করেছিল ট্রেলার, সেটা কি কোথাও ফুলফিল করতে পেরেছে? এখন আপনার যে প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে এটা অ্যাকশন ছিল কিনা, দেখেন আমি একদম ক্লিয়ার করে বলি, দাগি কোনো অ্যাকশন সিনেমা না। এখানে জাস্ট গল্পের যে থিমটা সেটা হলো একজন জেলের আসামি জেল থেকে ফেরার পর তার লাইফে কি কি পরিবর্তন ঘটে, পুরো সমাজ বা পুরো দুনিয়া তাকে কিভাবে দেখে, এইটাই মূলত স্টোরি। এবং এখানে একটা ভালোবাসার অ্যাঙ্গেল আছে। সো এটা তো তোমার গান দেখে নির্যাতন। হয়তো আপনি হয়তো বুঝতে পারছেন। এর বাইরে, হ্যাঁ, তোমার মানে এর নির্যাতন বাইরে রয়েছে। দাগি কিছু না। আপনি যে বলতেছেন যে অ্যাকশন সিনেমা, না দাগি কোনো অ্যাকশন সিনেমা না। এবং এই সিনেমাটার প্রাণ হলো এটার স্টোরি এবং অ্যাক্টিং। মানে এই দুইটা জিনিস দেখে আপনার জাস্ট পয়সা উসুল হবে। একটা ব্যাপার যে বললেন সেটা হলো যে সুড়ঙ্গ থেকে এখানে নিশোর পারফরমেন্স অনেক বেশি নিখুঁত ছিল। কারণ সুড়ঙ্গে যে তার যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কিন্তু খুব আহামরি বা ইন্টেন্স কোনো ক্যারেক্টার ছিল না, খুবই গ্রামের একজন সাধারণ ইলেকট্রিশিয়ান। তো সেখান থেকে এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জ ছিল। যেমন জেল থেকে যখন বের হচ্ছে তার মধ্যে দেখবেন যে, মানে 14 বছর পরে তিনি যখন আশেপাশে তাকাচ্ছে, তার চেহারায় যে একটা এক্সপ্রেশন, পরিবারে গিয়ে যখন বাবার কাছে বলতেছে কি ছেড়ে দিল, এরপরে তার যে একটা ডায়লগ ডেলিভারি, তো সবকিছুর মধ্যে মানে ডেপথ অনেক বেশি। আমি যেটা বোঝাতে চাচ্ছি আর কি। সো হ্যাঁ, ওইটার থেকে তো অনেক ভালো পারফর্ম করেছে এখানে নিঃসন্দেহে। আমার পার্সোনালি অনেক বেশি ভালো মনে হয়েছে। এখন সবার তো মতামত একরকম না, বাট আমার কাছে অনেক বেটার মনে হয়েছে ওখান থেকে, ওই ক্যারেক্টারটা থেকে। আচ্ছা। আর তোমাদের বাংলাদেশে তোমরা যারা রিভিউ করো তারা সেটা বেটার বলতে পারবে, কারণ উনি আমাদের এখানকার হিরো নন। তো তারা কি মানে তোমরা কি তাকে সুপারস্টার মানছো? কারণ সে কিন্তু যেগুলো দুটো সিনেমা করলেন, দুটোই ব্লকবাস্টার দিয়েছেন। তো তোমরা কি তাকে সুপারস্টার মানছো? কারণ অনেকে বলছে তিনি সুপারস্টার। তোমরা কি মানছো? মানে তুমি অন্তত কি মানছো? এখন মানে সুপারস্টার কথাটা তো দিন দিন অনেক বেশি চিপ হয়ে যাচ্ছে, বাট সুপারস্টার হওয়ার ক্যাপাবিলিটি তার মধ্যে আছে, বাট আমার মনে হয় না যে এখন তিনি একজন সুপারস্টার। তিনি খুব ভালো একজন অভিনেতা। এখন একজন সুপারস্টার, একজন ভালো অভিনেতা, দুইটার মধ্যে কিন্তু বেশ ভালো রকম পার্থক্য আছে। আমার মনে হয় যে এই পার্থক্যটা সম্পর্কে আপনার আইডিয়া আছে, বাট আমার মনে হয় যে সুপারস্টার হওয়ার মতো ক্যাপাবিলিটি তার মধ্যে আছে। তিনি বিভিন্ন ধরনের সিনেমায় কাজ করুক, তারপরে তার বড় রকম একটা ফ্যান বেস হোক, দেন বলা যাবে তিনি সুপারস্টার কিনা। বাট আমি রিভিউতে যেটা বললাম সেটা হলো যে আফরানিসের মধ্যে সুপারস্টার হওয়ার ক্যাপাবিলিটি আছে ডেফিনেটলি। তিনি নিজেকে ভাঙতে পারবে, গড়তে পারবে। তো তার মধ্যে সেই লেভেলের ডেডিকেশন আছে। তো এই দুইটা সিনেমা করার পরে তিনি যে সুপারস্টার হয়ে গেছে এই ব্যাপারটা আমি বলতে পারতেছি না, বাট হ্যাঁ, ইন ফিউচার হয়তোবা তিনি বাংলাদেশের সুপারস্টার হতে পারবে। আচ্ছা। আর এবার যদি আসি, আমি দাগি নিয়ে কথা বললাম, এবার যদি বলি জংলি নিয়ে, তো
তো জংলি রিভিউ সিনেব্রোজ মানে রাজদার চ্যানেল থেকে যেটা এসছে, সেখান থেকে রাজদা সেটা বলেছে যে সেটা রাজদার খুব একটা ভালো লাগেনি, এবং তোমার চ্যানেল থেকেও রিভিউ এসছে। তো জংলি অ্যাকচুয়ালি মানে যারা দেখছে, যারা রিভিউ, যারা মানে ওয়ার্ড অফ মাউথ যেটা আমি দেখছি, রিল দেখছি, তারা বলছে যে এটা খুব ইমোশনালি একটা ফিল্ম, এবং তার মধ্যে ইমোশনের মধ্যে অ্যাকচুয়ালি অ্যাকশন রয়েছে, আর লাস্টের দিকে চোখ থেকে জল বের করে দেওয়ার মতো সিন রয়েছে। তো এবার জংলি ছবিটা নিয়ে মানে তোমার যে এক্সপেকটেশন ছিল, সেটা তো মানে ফুলফিল না হওয়ার জন্য তো ওই রিভিউটা। এবার তোমার ক্ষেত্রে কি কি মনে হয়েছে যে জংলিতে মানে সিয়ামের পারফরমেন্স বা হচ্ছে যে বাচ্চা মেয়েটির পারফরমেন্স বা এখানে অ্যাকশন, এগুলো কি তোমার একদমই ভালো লাগেনি? দেখেন, একদমই ভালো লাগেনি সেটা বলতে পারতেছি না, বাট সিয়াম সিয়াম ভাই মানে পুরোটা দিছে। তার যত পোটেনশিয়াল ছিল, বা তিনি অনেক চেষ্টা করছে সিনেমাটার জন্য, অনেক পরিশ্রম করছে, সেটা তার যে লুক দেখলে হয়তো বুঝতে পারবেন। বাট এর যে স্টোরি আইডিয়াটা বেশ ভালো থাকলেও মানে ড্রামার ইম্প্যাক্ট আসলে মানে খুব একটা ভালো লাগে না আমার কাছে। মানে মানুষ কান্না করতেছে ফেসবুকে দেখতেছি, বাট তাদের টেস্ট আর আমার টেস্ট হয়তো এক না। মানে আমি আসলে সিনেমা হলে সিনেমা দেখার সময় এত বেশি বিরক্ত হই না যত যত বিরক্ত আসলে জঙ্গলি দেখার সময় হয়েছি। কারণ আমি বলছি না যে খুব খারাপ সিনেমা বা একদম নেওয়া যাচ্ছে না, বাট যে এক্সপেকটেশন ছিল, খুব যে আমারই এক্সপেকটেশন ছিল সেটাও না, বাট যে এক্সপেকটেশন ছিল সেখান থেকেও আমি বলবো যে মানে খুব একটা ভালো হয় নাই। হ্যাঁ, সিয়াম ভাই ঠিকঠাক করছে, বাট স্টোরিটার মধ্যে বা স্ক্রিন প্লে এর মধ্যে অনেক সমস্যা আছে। মানে গল্পটা খুবই ড্রাগ করে, খুবই স্লো আর কি। বিশেষ করে ফার্স্ট হাফটা তো ভাই গল্প সামনেই আগায় না। এখন মাস অডিয়েন্স নিতেছে, সমস্যা কি? সবার তো আর চয়েস এক না, অনেকে ভালো লাগতেছে, অনেকে কান্না করতেছে, ভাই আমার তো কান্না আসে না, এই আর কি। এই ছবিটাকে কি তাহলে তোমরা মানে যেটা তুমি দাগির ক্ষেত্রে বললে যে এটা একদমই অ্যাকশন ছবি নয় দাগি, তো এই ছবিটাতে কি তোমরা একটা অ্যাকশন ছবি বলতে পারো, নাকি এটা একটা ইমোশনাল ড্রামা ফিল্ম? এটাও আসলে একটা অ্যাকশন সিনেমা না, ইমোশনাল ড্রামা এবং অ্যাকশনের যে পোর্শন আছে সেটা অলরেডি আই গেস সবারই দেখা শেষ টিজার বা ট্রেলারে। তো এর বাইরে সিনেমায় খুব অসাধারণ বা বড় স্কেলের কোনো অ্যাকশন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাই, অ্যাকশন থাকবে কোথায়? এই সিনেমার বাজেটই তো কম। এই ঈদের যতগুলো সিনেমা আসছে এর মধ্যে কিন্তু এই সিনেমার বাজেট অনেক বেশি কম, এবং প্রোডাকশন ভ্যালু যে খুব আহামরি সেটাও না। তো সেখান থেকে আসলে এটাকে অ্যাকশন সিনেমা বলা যাচ্ছে না, ড্রামা বলা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমি আসি চক্কর 302 নিয়ে। চক্কর 302 এই ধরনের ছবির যে আমি তোমাদের ওখানে যে রিভিউ দেখেছি, এই ধরনের ছবিটাকে অনেকে বলছে এটা একদমই একটা ড্রামা জনার, ইনভেস্টিগেশন জনার, যে একজন মারা যাচ্ছে, তারপরে আসছে হচ্ছে মোশাররফ করিমের ক্যারেক্টার, এবং তিনি এবং তার যে টিম, তারা মিলে কেসটা সলভ করছে, যেটা আমাদের এদিকে চালচিত্র হয়েছে, যেটা তোমরা দেখেছিলে, তোমরা রিভিউ করেছো। তো এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে এটা তো সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। তো তোমাদের ওদিকে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা বলতে মানে কি মানে বুঝবো, মানে যদি একটু বলো, মানে সরকারি অনুদানপ্রাপ্ত মানেটা একটু যদি বলো। সরকারি অনুদান হলো কি, যে আমাদের ধরেন সিনেমা যাতে ভালো হয়, মানে সিনেমা ইন্ডাস্ট্রি যাতে সামনের দিকে যায়, তো সিনেমার কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য সরকার থেকে একটা ভালো পরিমাণ টাকা দেওয়া হয় প্রডিউসার বা ডিরেক্টরদের। তো কিছু ক্ষেত্রে এমনটা হয়, এমন একটা ভুল ধারণা সবার মধ্যে থাকে যে একটা সিনেমার যে বাজেট, লেটস সে একটা সিনেমার বাজেট 2 কোটি, তো পুরো টাকাটাই সরকার থেকে যে দেওয়া হয় এমনটা কিন্তু না। কিছু ক্ষেত্রে হয় কি পুরো টাকাটা দেওয়া হয়, আবার কিছু ক্ষেত্রে ধরেন এই যে 2 কোটির 1 কোটি দেওয়া হলো, বাকি যে পোর্শনটা এটা প্রডিউসার থাকে 2 জন বা 3 জন, তাদের থেকে নেওয়া হয়, এই আর কি। আর একটা ব্যাপার হলো যে ভাই, মানে এইসব সিনেমার ক্ষেত্রে কি হয়, বিভিন্ন মানে পলিটিক্যাল ব্যাপার স্যাপার ক্রস করে আসলে বাজেটটা হাতে আসে। তো অনেক হাত যখন ঘুরে টাকাটা আসে মানে ডিরেক্টর পর্যন্ত বা প্রডিউসার পর্যন্ত, তখন আসলে সেম অ্যামাউন্টটা থাকে না। সো সিনেমার কোয়ালিটিও সেরকম হয় জোড়াতালি দেয়া, বাট সেখান থেকে চক্কর অনেক বেটার। মানে আমি যেটা এক্সপেক্ট করছি সেখান থেকে অনেক বেশি ভালো। আচ্ছা, সেকেন্ড হাফে বেশ চক্করের ভালো কিছু সারপ্রাইজ থাকে আর কি। আচ্ছা চক্করের মধ্যে কি আমরা মুশাররফ করিমের আরো ভালো একটা পারফরমেন্স দেখতে পাবো? হ্যাঁ, মোশাররফ করিম তো ভাই খারাপ পারফরমেন্স করতে পারে না। মানে পুরো কন্টেন্টে যদি অন্য কিছু নাও পান, তার একটা ভালো অভিনয় পাবেন, দ্যাটস ফর শিওর। তো এখানেও সেইটার কোনো কমতি ছিল না, তিনি জাস্ট মানে সবটা দিয়েছে, সব। আচ্ছা,
এই যারা এখনো আমাদের বাংলা থেকে এই ছবিটা দেখেনি, তো তুমি যদি যেরকম জংলির গল্পটা বললে বা যেরকম দাগির গল্পটা বললে একদম একটুখানি করে যদি একটু বলে দিতে চাও, মানে কোনো স্পয়লার না দিয়ে একদম একটুখানি করে, মানে এখানে জাস্ট গল্পটা কিরকম ভাবে দেখানো হয়, মানে কি গল্পটার একটু স্টোরি লাইন। স্টোরি লাইনটা তো খুবই সিম্পল। এখানে একটা খুন হয়, তো খুনের পরে এই যে কেসটা হ্যান্ডেল করে মোশাররফ করিম, তো তিনি যখন কেসটা নিয়ে আগায় তখন অনেক ব্যাপার খেয়াল করে, এবং এই যে কেসটার সাথে, খুনের কেসটার সাথে অনেক বড় বড় ব্যাপার কানেক্টেড, তো বিভিন্ন মাফিয়া কানেক্টেড থাকে। তো প্রশ্ন হলো যে এদেরকে তিনি আদৌ ধরতে পারে কিনা, এই আর কি। আচ্ছা। আর এই এই যে চারটে ছবি তোমরা যেহেতু দেখেছো, আমি তাই জন্য বলছি, কারণ আমাদের এখানে যখন ছবি আসে তোমরা ওটিটিতে আশা করি দেখেছিলে যে আমাদের এখানে স্ট্রিমিং পার্টনার বলে দেওয়া থাকে। তো এবার তোমাদের ওদিকে যে ছবিগুলো এসছে তার মধ্যে আমি বরবাদের কথাটা আমি জানি, কারণ বরবাদের যে মেহেদী হাসান হৃদয়, ওনার সাথে আমি ইন্টারভিউ করেছি। তো সেই প্রোডাকশন থেকে বলেছে সেটার এখনো ওটিটি ঠিক হয়নি, তবে দাগির, চরকি বা হইচই এই দুটোর মধ্যে আসবে। এবং তোমাদের কি মনে হচ্ছে যে চক্কর ৩০২ এই ছবিটা কোথায় আসতে পারে? মানে এটা আসলে এখনো ফাইনাল না, কারণ হলো যে চরকি যে আছে ওটিটি, ওরা নিজেরাই প্রডিউস করে সিনেমা, সো তাদের সিনেমাগুলো তাদের প্ল্যাটফর্মে আসবে। যেমন সুড়ঙ্গ আসলো, এরপরে দাগি আসবে তাদের প্ল্যাটফর্মে, তারপরে তাণ্ডব আসবে। বাট এর বাইরে যত সিনেমা আপনি দেখবেন, এর বাইরে সিনেমাগুলো আসলে মানে আগে থেকে কন্টাক্ট হয় না, কারণ আমাদের দেশে মানে চরকির বাইরে যতগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে তারা খুব একটা স্টেবল না। মানে তারা যে হিউজ একটা বাজেট দিবে একটা সিনেমা সেটা দেয় না। আর চরকি হলো অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি অর্গানাইজ, এবং এই কারণেই দেখবেন যে তাদের যে প্ল্যানগুলো কিন্তু প্রত্যেকটা ক্লিক করে। তো সেখান থেকে এই যে চক্করের কথা এখনো বলতে পারতেছি না, হয়তো বা বিভিন্ন প্ল্যাটফর্ম তো আছে, হলে ভালো করতেছে, কোনো না কোনো প্ল্যাটফর্ম কিনে নিবে, বিঞ্জ আছে, বিভিন্ন আছে, আই স্ক্রিন আছে, অনেকগুলো আছে। আচ্ছা। তো বঙ্গ তো আছে, বঙ্গতেও তো শাকিব খানের রাজকুমার নেওয়া হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। এরকম হইতে পারে, বাট আগে থেকে এটা বলা যাচ্ছে না। বাট আপনি এই ব্যাপারে শিওর যে চরকির যে প্রডিউসাররা আছে তারা যখন সিনেমা বানায় তখন সবগুলো চরকিতে যাবে, তারপর কলকাতায় যাবে এসবিএফ এর মাধ্যমে। হুম। মানে আর আলফা এর আমাদের, যত সিনেমা, হ্যাঁ চরকিতে আসবে। আচ্ছা, আমাদের এখানে কি দাগি রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে? সেটা তো ভাই আসলে প্রডিউসার বলতে পারবে। হ্যাঁ, থাকতে পারে, হয়তো বা এখানে সাকসেসফুল হলে দেন। আচ্ছা। আর এবার যদি আসি যে আমি এই সিনেমাটার কথা, জংলি, এটার কি ওটিটির কিছু খবর তোমাদের কাছে আপডেটস রয়েছে? না, জঙ্গলির ব্যাপারে আসলে আমাদের কাছে কোনো আপডেট নেই। এটা আসলে মেকাররাই খুব ভালো বলতে পারে। সিনেমাটা আগে ভালো চলুক, হলে চলতেছে যেহেতু, ফাইনালি বলা যাবে। তো এখন পর্যন্ত আমি যতটুকু জানি এখন পর্যন্ত কোনো ওটিটির সাথে তাদের কন্ট্যাক্ট হয় নাই, দেখা যাক। আচ্ছা। এবার যদি আমি একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনে আসি, যেটা তুমি কিছু বলনি, যেটা রাজদা বলেছিলেন যে এইখানে অনেক সময় আমাদের সাকিব খানের যারা ফ্যান্স রয়েছে তারা অনেকে ভুল বোঝাবুঝি করে তারা বলেন যে বরবাদের শো কমিয়ে দেওয়া হচ্ছে, দাগির শো বাড়িয়ে দেওয়া হচ্ছে, আবার দাগির শো কমিয়ে দিয়ে আবার বরবাদের শো বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এটা রাজদা বলেছিলেন যে তোমাদের ওদিকে যেহেতু হলিউড ছবির মাত্রাটা, রিলিজের যেহেতু মাত্রাটা বেশি থাকে, তো ওই জন্য তোমাদের ওই শো বাড়ানো কমানো হয়। তো এবারে আমি যেটা শুনেছিলাম যে তোমাদের ওদিক থেকে যেটা কোটা আন্দোলনের সময় যে কথাটা বলা হয়েছিল, যে বাইরের কোনো যে দেশের ছবি বা বাইরের কোনো ল্যাঙ্গুয়েজের ছবি তোমাদের ওদিকে আসবে না, শুধুমাত্র তোমাদের বাংলাদেশের যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোই একমাত্র চলবে। তো তাহলে হঠাৎ করে তোমাদের, আমি স্টার সিনেপ্লেক্স সেদিনকে খুলেছিলাম, আমি গেস্ট লগ ইন করেছিলাম, তো সেখানে দেখলাম আমি ওই একটা সিনেমা চলছে, কিছুদিন আগে এসেছিল ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, তো সেই ছবিটা দেখলাম স্টার সিনেপ্লেক্সের একটা ব্রাঞ্চে চলছে। তো তাহলে সেইটা কিভাবে হলো একটু যদি বলো, মানে তোমার যদি কিছু জানা থাকে। এখন এই ব্যাপারে আসলে আমি স্পষ্ট করে আপনাকে কিছু বলতে পারতেছি না, বাট এই নিয়মটা আসলে হলো যে ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে। আর স্টার সিনেপ্লেক্স এর কথা যদি ভাবেন, লেটস সে স্টার সিনেপ্লেক্স মানে পুরো যে চেইনটাই আপনার। তো আপনি তো চাইবেন ভাই আপনার অনেকগুলো প্রোডাক্ট দিয়ে কাস্টমার ধরতে। এখন এই ঈদের মধ্যে সবাই ঈদের সিনেমা দেখতেছে, আবার অনেকেই ধরেন লেটস সে হলিউড সিনেমা দেখতে গেল, তো তারা তো চাইতেছে যে অল্প শো যদি একটা হোক বা দুইটা হোক শো দেওয়া যায় হলিউড সিনেমা, সমস্যা নাই, মানুষ তো দেখতেছে, দুই চারজন পাঁচজন হলেও দেখতেছে, দ্যাটস ওয়াই তারা দিতেছে। এখন যদি একটা সিনেমার ডিমান্ড অনেক বেশি থাকে,
তারা কিন্তু ওইটা শোটা আস্তে আস্তে বাড়ায় ফেলে। এখানে কিন্তু আপনার আমার অনেক চিল্লাপাল্লা করে কোনো লাভ নেই, কারণ তাদের বিজনেস, তারা কিন্তু সেই ব্যাপারটা ভালো জানে। যেমন এই যে দাগি বলেন বা বরবাদ বলেন, যখন বেশি প্রেসার তারা দেখতেছে, এই যে আপনার লায়ন সিনেপ্লেক্স আছে একটা, তারা কিন্তু রাত্র 10টার পরেও শো দিতেছে। তো তাদের বিজনেস তো ভাই তাদের মতো করে তারা এই কন্ট্রোল করবে। একটা হুম। ব্যাপার হচ্ছে যে ভাই, শো বেশি কম এইটা নিয়ে যারা অনেক বেশি কথা বলতেছে, মানে সবার মধ্যেই দেখলাম যে একটা কমপ্লেইন আছে। ঈদের বাইরে আসলেই হয়, তখন তো আর এত মানে থাকে না, এত প্রবলেম থাকে না যে আমাকে শো কম কেন দেয়া হচ্ছে। সো এটা জাস্ট আমার মনে হয় যে তাদের নিজেদের একটা ভুল ধারণা, কারণ সিনেপ্লেক্স তো চায় না যে কোনো সিনেমায় ফ্লপ হোক। তাদেরও বিজনেস আচ্ছা। শেয়ার আছে, তাদেরও লাভ, সিনেমারও লাভ। সো তারা তো কোনোভাবেই চাইবে না সিনেমা খুব খারাপ করুক। আচ্ছা, এর মধ্যেই আরেকটা কথা আমি ইনক্লুড করব যে আমাদের এখানকার বাংলার ইউটিউবার অনেকে নয়, বাংলার ইউটিউবার রা বলছে যে বরবাদ দেখতে গেলে নাকি দাগির টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে। তো একদিনকে রাজদাই তার ভিডিওতে বলেছেন যে এখানে স্টার সিনেপ্লেক্সের টিকিট দেওয়ার প্রসেসটা আলাদা। তো এখানে আমি তোমার কাছ থেকে জানবো যে মানে মানে স্টার সিনেপ্লেক্সের টিকিট দেওয়ার প্রসেসটা কিরকম, মানে আমাদের এদিকে যেরকম যদি দেবের খাদান হাউসফুল হয় আমাদের এদিকে বলে দেওয়া হয় সন্তান চলছে, বা যদি সন্তান হাউসফুল হয় আমাদের এদিকে বলা হয় যে চালচিত্র চলছে, আপনারা চালচিত্র দেখতে পারেন। তো এরকম, তো তোমাদের ওদিকে প্রসেসটা কিরকম? প্রসেসটা আসলে দুই ভাবে কাজ করে। একটা হলো আপনি অনলাইনে টিকিট কাটতে পারেন। তো অনলাইনে যখন আপনি একটা টিকিট কাটবেন, তো সিনেপ্লেক্সে যারা টিকিটটা আপনাকে প্রোভাইড করবে, তো তাদের কোনো পাওয়ার নাই যে আমি বরবাদের টিকিট কাটলাম, আমাকে দাগের টিকিট দেওয়া হইলো। এইটা আসলে একদমই লজিক্যাল কথা না যে আমি এই সিনেমার টিকিট কাটলাম, দাগি দেখতে গিয়ে আমাকে বরবাদের টিকিট ধরাই দেওয়া হলো। এটা এটা হলো কি, যারা জানে না পুরা পুরা প্রসেসটা কিভাবে কাজ করে, যারা জানে না তারা হয়তো এইসব ব্যাপারে কথা বলতে পারে ভাই। এখন যারা সিনেপ্লেক্স কন্ট্রোল করে আপনাকে হয়তো বলবে যে স্যার, দাগির শো হাউসফুল, আপনি জিন 3 দেখতে পারেন। বাট আপনাকে মানে টিকিট ধরিয়ে দেয়া হলো জোর করে, যে বরবাদের টিকিট ধরিয়ে দেয়া হলো বা দাগির টিকিট ধরিয়ে দেয়া হলো, ভাই এই কথার না কোনো ভিত্তি নাই। কারণ এইটা আসলে মানে পুরো পুরো প্রসেসটা আসলে এইভাবে কাজ করে না। আপনি সিনেমা দেখতে গেলেন বরবাদ, আপনাকে তো কেউ জোর করে দাগি দেখাইতে পারবে না। হ্যাঁ, এমন হইতে পারে যে বরবাদের শো হাউসফুল, যে স্যার আপনি জিন 3 দেখতে পারেন। এখন দেখবেন কি দেখবেন না ভাই, এই সিদ্ধান্ত আপনার। বাট এই যে কথাগুলো হয়েছিল বেশ ভালো রকম, এটা আসলে কোনো লজিক নাই। আমার মনে হয় যে এটা নিয়ে কথা বলাও বোকামি। এরকম কাজ করে না। আপনি আচ্ছা। অনলাইনে টিকিট কাটলে তো ভাই অন্য টিকিট আপনাকে দিতে পারবে না তারা। আচ্ছা। আর এবং ওখানের ক্ষেত্রে মানে যেটা অনেকে বলে, সেটা একদম তোমার কাছেই আমি আসবো কোশ্চেনে, যে যেটা অনেকে বলে যে ওখানে বক্স অফিসটা আমাদের এখান থেকে সবসময় বলা হয় যে বাংলাদেশের বক্স অফিস অনেক বেশি হয়। আমাদের এদিকে দেব জিৎ বা প্রসেনজিৎ যারা যারা আমাদের এখানে সুপারস্টার বা মেগাস্টার রয়েছেন তাদের থেকে অনেক বেশি হয় বাংলাদেশের বক্স অফিস, যেটা আমরা দেখেছি যে বরবাদ 27 কোটি টাকা, বা তুফানও একটা ওরকম ব্যবসা করেছিল। তুফান 27 কোটি করেনি, ওই 19 সামথিং কিছু একটা করেছিল। তো এই যে এই ধরনের যে ব্যবসাগুলো, সেটা আবার অনেকে বলে যে আসলে বাংলাদেশে টিকিটের দাম এত যে আপনি কি তুমি কিছুক্ষণ আগেই বললে 1800 টাকা টিকিটের দাম, আমি সেদিনকেও দেখলাম 1500 টাকা টিকিটের দাম। তো এত আহ, মানে টিকিটের যে দাম, সেই টিকিটের দাম হিসেবে মানে কি হাউসফুলের সংখ্যাটা যেহেতু বেড়ে যাচ্ছে, তাই জন্যই কি বক্স অফিসটা এত হচ্ছে? এখন বক্স অফিসটা আসলে কি, আপনার বাংলাদেশে অ্যাকচুয়ালি কোনো বক্স অফিস নাই। সিনেপ্লেক্স হুম। তারা শুধু একমাত্র আছে। তারা যদি টিকিটের প্রাইস ধরেন আজকে 1800 টাকা, কালকে 2000 টাকা রাখে, আপনার কিছু করার নাই। আপনার মানে এই 2000 টাকা খরচ করে সিনেমা দেখতে হবে, কারণ তাদের কোনো কম্পিটিটর নাই। সিনেপ্লেক্সের কথা যদি বলি, আর সিঙ্গেল স্ক্রিনের অবস্থা আসলে খুব একটা ভালো না। আর এখানে সিনেমাগুলো আসলে মানে বিভিন্ন ফরম্যাটে যায়, বাট ম্যাক্সিমাম হয় কি টেবিল মানি হয়, যে আপনি ধরেন লেটসে 10 লাখ টাকা দিলেন, তা আপনার সিনেমাটা 2 সপ্তাহ চলবে। সিঙ্গেল স্ক্রিনের কথা বলতেছি। তো বড় যে হলগুলো থাকে, ওরা কি করে, ওরা ধরেন এই যে 10 লাখ টাকা, বরবাদের কথাই যদি বলি, এটা কিন্তু 5 দিন বা 7 দিনেই তুলে ফেলতে পারে, যাদের যাদের সিট সংখ্যা বেশি। তো কিছু সিঙ্গেল স্ক্রিন থাকে যেখানে ধরেন সিটি আছে 50টা। তো তারা তো ধরেন, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল এরকম, তারা ঈদের সময়টাতে শুধু হলগুলো খোলে। সিঙ্গেল স্ক্রিনের কথা বলতেছি, এবং এদের কোয়ালিটি খুবই খারাপ ভাই, ফ্যান থাকে না, গরম, মানে খুবই বাজে অবস্থা। তো যেহেতু এই সময় মানুষ সিনেমা দেখতে চায়,
তো এই সময় খোলার পরে কি হয়, খুব কম টাকায় রেন্টালে ডিরেক্টররাও দেয়। তো দেখা গেল যে আপনি যদি 20টা এরকম সিনেমা হলে দিলেন, 2 লাখ করে নিলেও কিন্তু আপনার 40 লাখ চলে আসলো। তো এরকম সিনেপ্লেক্সের বাইরে তো ট্রাক করা যায় না, বাট এরকম যে আকাশ কুসুম একটা নাম্বার বলা, এটা আসলে কতটুকু ভ্যালিড এটা দর্শক ভালো ধরতে পারবে যদি একটু চিন্তা ভাবনা করে। যেহেতু এক্সাক্ট নাম্বারটা বলা যাচ্ছে না সিঙ্গেল স্ক্রিনের, বাট এরকম একটু চিন্তা ভাবনা করলে হয়। এখন আপনি লেটস সে 100 সিঙ্গেল স্ক্রিন আছে, 100 সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু আপনার 10 লাখ টাকা দিয়ে সিনেমাটা নেবে না। কারণ ঢাকার মধ্যে ভালো ভালো জায়গায় যে সিনেমা হলগুলো আছে সেখানে খুব ভালো বিজনেস করতেছে। বাট ধরেন গ্রামে একদম রিমোট একটা এরিয়াতে সেখানে হল একটা, আপনার সিটি আছে 50টা, এবং সেই সিনেমা হলটা ধরেন ঈদের সময় খোলে, তো সেখানে তো ভাই 10 লাখ টাকা দিয়ে সিনেমা নেবে না, 2 লাখ টাকা দিয়ে হইলেও তো সিনেমাটা তারা নিতে পারে। তো আপনি যদি 10 লাখ হিসেব করে ধরেন 27 কোটি না 50 কোটি ধরেন, এইটা কতটুকু লজিক্যাল আমি নিজে বলবো না, আমি বলবো যে অডিয়েন্স নিজেই একটু চিন্তা ভাবনা করলে বের করতে পারবে। আচ্ছা, আমার আর মনে হয় যে আপনি কিছুদিন বিষয়টা আগে, বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পেরেছি। তবে কিছুদিন আগে অনন্য মামুন, যেটা তোমাদের বাংলাদেশের যিনি পরিচালক, তিনি তার একটা ইউটিউব চ্যানেল তিনি খুলেছেন, এবং তুমি ভিডিওটা দেখেছো কিনা আমি জানি না। তুমি কি অনন্য মামুনের ভিডিওটা দেখেছো? না ভাই, আমি আসলে অত বেশি ভিডিও টিডিও কনজিউম করি না, আমার বেশি আচ্ছা, পডকাস্ট শোনা হয়। তো আমি দেখিনি। অনন্য মামুন তার নিজের ভিডিওতে বলেছেন, তিনি একটা বলেছেন যে তিনি তার যে ইউটিউব চ্যানেলটা সেটা মূলত বক্স অফিস নিয়ে হবে, যেটা বক্স অফিসের উনি যে যারা ফেক বলছে তাদেরকে উনি ধরিয়ে দেবেন। তো তিনি বলেছিলেন ওখানে একটা কথা যে একটা সিনেমাকে আমরা কখনোই 3 দিন বা 1 সপ্তাহে আমরা কখনোই সুপার হিট বা বাম্পার হিট বা লাফার হিট এরকম বলতে পারি না। মানে সেই ছবিটাকে সুপার হিট বলার জন্য ম্যাক্সিমাম তাকে চলতে দিতে হবে 1 মাস বা 2 থেকে 3 সপ্তাহ। তো এই কথাটার সঙ্গে কি তুমি একমত? না, কথাটার সাথে আমি একদমই একমত না, কারণ একটা সিনেমার বাজেট যদি কম হয়, বাজেট কম হলে কিন্তু সেইটার খরচ উঠতে 1 সপ্তাহ বা 10 দিনের বেশি লাগে না। সো এই কথাটা আমার কাছে একদমই ভ্যালিড মনে হলো না। আর অনন্য মামুনের গ্রহণযোগ্যতা বাংলাদেশে খুবই কম। এই লোক এত বেশি চাপা মারে, মানে নিজে কখন কি বললো আপনি জিজ্ঞেস করলে নিজেই বলতে পারবেন না। সো এর কথা ভাই সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আচ্ছা, তো অনন্য মামুনের ছবি আগে রিলিজ হয়েছিল দরদ, যেটা তোমার কেমন লেগেছিল দরদ? কারণ তখন দরদের তোমার রিভিউ যেহেতু, তো পার্সোনালি কারণ আমি করিনি, বাট সিনেমাটা আমার দেখা হয়েছে। ভাই বাজে, একদম বাজে সিনেমা হয়েছে। রাজ রিভিউ দিছে, বাট আমি ওরা পার্সোনালি বলছি যদি এই সিনেমাটার বাই এনি চান্স রিভিউ আমি করতাম, এটার আমি আরো অনেক বেশি ধুয়ে দিতাম। কারণ লিপস্টিক নামে একটা সিনেমা ছিল বাংলাদেশে, গত ঈদে হুম আসছিল, পূজা চেরির এবং আদর আজাদ। হুম হুম তো হুম হুম দেখেছিলাম। এই স্টোরিটা সেম টু সেম, স্টোরিটা সেম টু সেম। এবং আমি আপনার আর একটা সিক্রেট বলি, সেটা হলো যে স্টোরিটা কিভাবে লিক হয়েছে সেটা হলো, একজন রাইটার, বাংলাদেশের খুব জনপ্রিয় একজন রাইটার, এই স্টোরিটা একটা ধরেন যে কোনো একটা জায়গায় বা মিটিং এ শেয়ার করছে। তো ওই স্টোরিটা অনন্য মামুনের ভালো লাগছে, উনি ওনার কাছে পারমিশন নিয়ে হোক বা না নিয়ে হোক ওরকম সিনেমা বানাইছে। 1 বছর পরে যে যার আইডিয়াটা, উনি নিজেও একটা ওইরকম সিনেমা বানাইছে। সিনেমা হলো দুইটা, স্টোরি কিন্তু একটা। ঠিক আছে, তো সমস্যা হয়েছে এখানে। এটা কিন্তু খুব সিক্রেট আচ্ছা, একটা জিনিস আপনাকে বললাম। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে আমি যেটা একদমই তোমার কাছে একটা সিরিয়াসলি এটা কোশ্চেন, যে যেটা আমরা দেখেছি যে তোমাদের বাংলাদেশে, যেটা আমি যারা ছবি দেখেছে আমাদের ওখানে, মানে তোমাদের ওখানে আমার কিছু 2-3 জন যারা বন্ধু রয়েছেন, তো তারা বলছে যে আমাদের এখানে প্রাইভেসি একদমই করা যায় না। কারণ আমাদের এখানে সিনেমা হলে ঢুকলেই তারা বলে ফোন বন্ধ করে দেওয়ার জন্য। কারণ সিনেমা হলে সিকিউরিটিটাই বলে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সমস্ত হলে। তো এবার আমি একটা কথায় আসি যে তোমাদের ওখানে ছবি প্রাইভেসি হয়ও না। যেরকম প্রিয়তমা, রাজকুমার, এই ছবিগুলো, তুফান, এই ছবিগুলো প্রাইভেসি হয়নি। তুফান আমাদের এখানে আসার পর প্রাইভেসি হয়েছে। তো এবারে আমি যদি বলি যে দরদ বলে ছবিটা, এই ছবিটা তোমাদের ওখানে একটা টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও, প্রথমে তো সেখানে তোমাদের ওদিকে রিলিজ হয়েছিল, তোমাদের দিকে টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও সেটা কি করে 3 থেকে 4 দিনের মধ্যেই প্রাইভেসি হয়ে পুরো সিনেমাটা বেরিয়ে যায়? তো সেটার কারণটা যদি একটু, তোমার কি মনে হচ্ছে সেটা যদি তুমি একটু বলো। এখন ব্যাপার হচ্ছে আপনি যেভাবে বললেন সেটা তো আমি স্পষ্টভাবে বলতে পারতেছি না, বাট এটার সম্ভাবনা খুবই কম। কেউ যদি ইচ্ছে করে কাজটা করে দেন এটা সম্ভাবনা অনেক। বাট
মানে আপনি যখন হলে যাবেন তখন আসলে ফোন যে বন্ধ করতে বলে সেটা না, ফোন থেকে ভিডিও করতে দেয় না। হয়তো আপনি 1 মিনিট 2 মিনিট করতে পারেন, বাট আমার মনে হয় না যে একজন মানে যারা সত্যিকার অর্থে সিনেমা পছন্দ করে তারা সিনেমা হলে গিয়ে এই কাজটা করে। যেমন আমি সিনেমা হলে গেলে কখনোই ধরেন ফোন বের করি না বা একটা ছবি তোলা, আমি এটা পছন্দ আমিও করি না করি। পার্সোনালি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তো মানে এইটা আসলে হয়তোবা খুবই ব্যাড ইন্টেনশন নিয়ে কাজটা করা হয়েছে। আদারওয়াইজ এইটা আসলে খুবই আনইউজুয়াল একটা ব্যাপার, মানে বাংলাদেশের যে সিনারিওটা সেখান থেকে খুবই আনইউজুয়াল একটা ব্যাপার যদি বাংলাদেশ থেকে লিক হয়। বাট আমার যতটুকু ধারণা যে এটা বাংলাদেশে না, এটা হয়তো দেশের বাইরে, বাংলাদেশের বাইরে, ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বাইরেও বেশ কিছু জায়গায় সিনেমাটা রিলিজ দেওয়া হয়েছে, তো ওখান থেকে লিকটা হয়েছে আমি যতটুকু জানি। এখন বাকিটা আসলে মেকাররা বলতে পারবে। আচ্ছা, এবং এই ছবিটা নিয়ে আমরা দেখেছিলাম যে অনন্য মামুন খুব একটা প্রমোশনও করেনি, বা তার কোনো ছবিতেই সে প্রমোশন করে না। সেটা কি তোমাদের বাংলাদেশে যারা রিভিউয়ার রয়েছে তাদের কি একটা মানে কোনো মানে রিপোর্ট, মানে যাকে বলে রিপোর্ট, হ্যাঁ রিপোর্ট কি রয়েছে যে তার বিরুদ্ধে যে সে প্রমোশন করে না একদম ছবি? তার বিরুদ্ধে আসলে আমাদের কোনো আক্ষেপ নেই, প্রমোশন করে না এই ব্যাপারটা আসলে সত্যি না, এটা ভুল। প্রমোশন করে, ধরেন আজকে প্রমোশন করা দরকার, অনন্য মামুন এই সিনেমাটার প্রমোশন আজকে থেকে 1 বছর আগে করে। সো প্রমোশন করেন এটা ভুল। তিনি তার সিনেমা নিয়ে চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, প্রমোশন করে, বাট কোন সময় প্রমোশন করতে হবে কোন সময় করতে হবে না এই ব্যাপার সম্পর্কে আমার মনে হয় যে তার আইডিয়া খুবই কম। আচ্ছা, আর তোমরা দেখেছি দুজনেই, রাজদা এবং তুমি, তোমরা দুজনেই মেহেদী হোসেন আহ, মানে হৃদয়ের সঙ্গে ইন্টারভিউ করেছো। এবং আজকে রাজদার চ্যানেল থেকে এর রিভিউ এসে, মানে এর ইন্টারভিউ এসে গেছে, যিনি দাগির যিনি ডিরেক্টর। তো তোমার চ্যানেল থেকে এখনো সেটা আসেনি। তো এবারে আমি যেটা বলছিলাম, মেহেদী হোসেন হৃদয় তার সাথে তুমি ইন্টারভিউ নিয়ে কি বুঝেছো? মানে লোকটার মধ্যে কি সম্ভাবনা আছে যে সে পরবর্তীকালে একটা রায়ান রাফির মতো একটা ছবি বানাতে পারবে, বা সে পরবর্তীকালে একটা বাংলাদেশের গেম চেঞ্জার হতে পারবে? এখন সে গেম চেঞ্জার হয়ে গেছে, সে কি পরবর্তীকালে আরো বেটার বেটার ছবি বানাতে পারবে? প্রথম প্রশ্নটা হলো যে যে শিহাব শানের সাথে যে ইন্টারভিউটা সেটার সেকেন্ড পার্টটা আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। যে আচ্ছা, সিনেব্রোসের আমার দেখা সিনেব্রোসের হয়নি আসলে। আচ্ছা, সিনেব্রোসের প্রথম পার্টটা আপলোড দেওয়া হয়েছে, পরের পার্টটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। এটা হলো একটা ব্যাপার। আর একটা হলো যে এর মধ্যে পোটেনশিয়াল হ্যাঁ আছে। ব্যাপার হচ্ছে যে তাকে যদি ঠিকঠাক বাজেট দেওয়া হয় আর এই সিনেমার মাধ্যমে তার যে ভুল ত্রুটি তিনি তো নিজেও বুঝতে পারবে সিনেমাটা যখন দেখবে, বা বিভিন্ন দর্শক তাকে বলবে যে ভাই এই এই সমস্যা ছিল, বা বিভিন্ন রিভিউয়ারের ভিডিও যদি উনি পার্সোনালি দেখে, আমি যতদূর জানি দেখে, তো সেখান থেকে তিনি মানে নিজেই বুঝতে পারবে যে আমার ড্রামা বিল্ড আপটা খুব দুর্বল ছিল, আমি এইটা ইমপ্রুভ করব। তারপরে ধরেন রোমান্টিক যে পোর্শনটা বা কেমিস্ট্রিটা আরেকটু স্ট্রং করা দরকার, ওকে ফাইন, নেক্সট সিনেমাতে আমি ইমপ্রুভ করব। তো আমার মনে হয় যে তার মধ্যে পোটেনশিয়াল আছে। আর এই এই যে লোকটা যার কথা বললেন উনি অনেক বেশি ওপেন, মানে আছে না অনেক সিরিয়াস থাকে, যেটা অ্যান্সার করলেন সেইটার উত্তর করে, বাট না, ওনাকে একটা কথা বললে উনি বেশ সেটা ডিটেইলে কথা বলে, এবং অনেক বেশি ওপেন মাইন্ডেড। সো আমার মনে হয় যে হ্যাঁ তার মধ্যে ভালো পোটেনশিয়াল আছে, যদি ভালো বাজেট দেওয়া হয়, ভালো টেকনিশিয়ান দেওয়া হয়, হ্যাঁ ভালো সিনেমা বানাতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এবং দাগির যিনি ডিরেক্টর তার সাথে ইন্টারভিউ নিয়ে কিরকম লেগেছে? তিনি তো ভাই খুবই মানে খুবই মানে অ্যাকচুয়াল যদি সিনেমা লাভার থাকে তিনি একজন অ্যাকচুয়াল সিনেমা লাভার। সেটা হলো যে মানে এই লোকের সাথে কথা বললে মনেই হয় না যে এত সিনিয়র একজন মানুষের সাথে কথা বলতেছি। মানে একটা ভাইব আছে, তো মানুষের মধ্যে ভাইবটা ম্যাচ করে। তো দেখবেন যে সিনেমাসে আমাদের ইন্টারভিউটা অলমোস্ট 35 মিনিট, রাজ কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ করছে যে আমি যাতে বেশ ভালো একটা সময় নিতে পারি। বাট আনফরচুনেটলি ইলেকট্রিসিটি থাকে না, তো আমার ইন্টারভিউটা অনেক বেশি শর্ট। এই লোকটা আসলে কি অ্যাকচুয়ালি সিনেমা পছন্দ করে, বিভিন্ন হলিউড সিনেমা দেখে, বিভিন্ন ডিরেক্টর সম্পর্কে আইডিয়া রাখে। এবং তাকে আমি একটা প্রশ্ন করছিলাম যে আপনি যে এই টিভি নাটক থেকে শুরু করে অনেক, তো সিনিয়র ডিরেক্টর, টিভি নাটক, ওটিটি, ফাইনালি সিনেমায়ও আপনি সাকসেসফুল, এর সিক্রেটটা আসলে কি? তো তখন উনি অ্যান্সারটা দেয় যে জাহিদ, মনের দিক থেকে কোচি থাকতে হবে বা মনের দিক থেকে বাচ্চা থাকতে হবে। তো এই মানে প্রশ্নের অ্যান্সারটা আমার খুব ভালো লাগছে। মানে এই লোকটা আসলে এত সিনেমা দেখে, তারপর মানুষের যে টেস্ট, ইয়ং অডিয়েন্স কি চায় এই সম্পর্কে এত ভালো আইডিয়া রাখে। তার মন উনি বুঝাইতে চাইতেছে যে তার মন এখনো কচি। এই কারণে উনি আসলে মানে
অডিয়েন্সের যে ইমোশনটা হোক বা অডিয়েন্সের যে পালসটা হোক, এটা খুব ইজিলি ক্র্যাক করতে পারে। এক্সপিরিয়েন্স বেশ ভালো, আচ্ছা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। আচ্ছা, এবং তোমাকে আরেকটা জিনিস আমি প্রশ্নতে আসবো, যে যেটা তোমার একদমই তোমার মতামত, তুমি বলবে যে তোমাদের বাংলাদেশে যে ভূতের কাজগুলো হয়েছে, আমি বলছি হরর কাজ, তার মধ্যে থেকে যদি কিছু বেস্ট কাজের তুমি যদি একটু নাম বলো। কারণ আমি ভূতের কাজ দেখতে পছন্দ করি, এবং যারা আমার এখানে যারা রয়েছে, আমার একটাই ভূতের কাজ ভালো লেগেছিল, সেটা ভিকি জাহেদ করেছিলেন, সেটা আফরান নিশো ছিল, সেটার নাম ছিল হচ্ছে চম্পা হাউস। তো তোমার আচ্ছা, তোমার যদি কিছু ভূতের কাজ যদি তুমি বলো, যে যেগুলো দেখে সত্যিই ভালো লাগবে। আমি আসলে হররের খুব যে আহামরি ফ্যান সেটা না, আমি খুব মানে নিশ টাইপের কন্টেন্ট দেখি। আমার মনে হয় হররের আইডিয়াটা বারবার রিপিট হয়। তো যে আর বাংলাদেশে যদি বলেন, এখানে ওই রকম খুব আহামরি কাজ নাই, বাট আপনি মশারি দেখতে পারেন, ফরেনার্স অনলি দেখতে পারেন, মানে নুহাসের যতগুলো কাজ আপনি ওইগুলো ট্রাই করতে পারেন। আর পেট কাটা শত খুবই জনপ্রিয়, তো এইটার যে দুইটা হ্যাঁ, সিজন। এবং হ্যাঁ, আধুনিক বাংলা হোটেলও দেখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এই যে হরর মধ্যে এর বাইরে ভাই, মানে বাংলাদেশে স্পেশাল কোনো কাজ নাই যে আপনাকে আমি রিকমেন্ড করবো ভাই এটা দেখেন। আমি ডেফিনেটলি আপনাকে বলবো না যে ভাই আপনি জিন দেখেন, দরকার নাই ভাই, সময় নষ্ট হবে। না, জিন দেখেছি, তাই জন্য ওটা ওই হুম। ভুলটা আর করবো না। আর সাফা কাবিরের একটা বেশ কিছুদিন আগে হরর কাজ রিলিজ হয়েছিল, যেটা তুমি দেখেছো কিনা আমি জানি না, প্রতিধ্বনি বলে, যেটা আমার কিন্তু ভীষণ পছন্দের ছবি ছিল। তুমি দেখেছো কিনা আমি জানি না, তুমি কি দেখেছো প্রতিধ্বনি? আচ্ছা, ওটা তুমি দেখতে পারো, ওটা সাফা কাবিরের হরর হরর সিনেমা, মানে হরর টাইপ অফ হরর রোম্যান্স সিনেমা। তো তুমি ওটা দেখতে পারো। আর বাংলাদেশের আমি যদি বলি তোমাকে থ্রিলার সিনেমা, সেটার মধ্যে তুমি নাটক বা সিনেমার মধ্যে কোন ছবিগুলোকে এক নম্বরে রাখবে? থ্রিলারের মধ্যে তো ভিকি জাহেদ মোটামুটি ভালো কাজ করে, বাট ভিকি জাহেদের বাইরে খুব যে আপনাকে বলবো যে খুব ফ্যান্টাস্টিক লেভেলের থ্রিলার আছে সেটা কিন্তু নাই। বাট চরকির কিছু কন্টেন্ট আছে, ওটিটি কন্টেন্ট, আপনি ওগুলো ট্রাই করতে পারেন। বাট ভিকি জাহেদের যে ড্রামা হয় বা যে সিনেমা ফরম্যাটে কাজগুলো করে, এর বাইরে খুব স্পেশাল কোনো কাজ বাংলাদেশে নাই থ্রিলারে, অ্যাটলিস্ট। ওকে। আর এই যে আমাদের এখানকার যে ছবিগুলো, যেগুলো তোমাদের দেখা হয় না, যেরকম আমাদের এখন বরবাদ বা এই ছবিগুলো দেখা হচ্ছে না, তোমাদের যেহেতু খাদান বা এই যে বহুরূপীর মতো ছবিগুলো যে দেখা হয়নি, সেই যে ছবিগুলো, সেই ছবিগুলো নিয়ে তোমাদের এক্সপেকটেশন কতটা, মানে এখনো অব্দি আমি বলছি, কিন্তু আমি বলছি না যে ট্রেলার দেখার পরে, শুধু ট্রেলার, আমাদের এখানে রিভিউ, প্রত্যেকটা দেখার পর সেটার এক্সপেকটেশন কতটা? এক্সপেকটেশন বলতে আসলে মানে ট্রেলার দেখার পরে তো এক্সপেকটেশন জন্মে, বাট মানে যেহেতু প্রসেসটা খুব একটা ইজি না, সো আমাদের আসলে খুব আহামরি কোনো এক্সপেকটেশনও থাকে না। আর আমার মনে হুম। হয় যে একটা সিনেমার চাহিদা যদি অনেক ভালো থাকে, দেন সেই সিনেমাটা খুব তাড়াতাড়ি ওটিটিতে আসে। বাট সেখান থেকে কলকাতা সিনেমার উপর আমার বেশ ভালো রকম একটা আক্ষেপ থাকে যে অনেক দেরি করে ওটিটিতে আসে। মানে অনেক সিনেমা খুব দেরি করে আসে। মানে ওই সিনেমাটা দেখা গেল রিলিজ হলো মানে 1 বছর আগে, 1 বছর পরে আসলো, তো এর মধ্যে আবার নতুন কন্টেন্ট আসলো, বা ইন্টারন্যাশনাল কন্টেন্ট হোক, বাংলাদেশের কন্টেন্ট হোক, তো তারপরে আর ভাই 1 বছর পরে গিয়ে ওই কন্টেন্ট আর দেখতে ইচ্ছে করে না। যদি 1 মাস 2 মাস পরে আসে তখন কিন্তু একটা আলাদা রকম একটা এক্সাইটমেন্ট থাকে। তো এইটা আমার হ্যাঁ। কাছে একটু অড লাগে ব্যাপারটা। আচ্ছা, আর এবার তোমার কাছে আর একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনে আসবো, যেটা তুমি তোমার চ্যানেল থেকে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলে, হিমেল আশরাফের সমস্যা কোথায়। তিনি সাকিব খানকে নিয়ে কিছু মন্তব্য করেছেন। তো অ্যাকচুয়ালি মানে মানে সে কি তোমার মানে প্রিয় পরিচালক? না, আমি অনেস্ট অ্যান্সার দিলে সে আমার প্রিয় পরিচালক না। বাট ব্যাপার হচ্ছে যে আপনি যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে ওখানে আমি কেন আমি তাকে মিস করি। এই ঈদে আমার ম্যাক্সিমাম সিনেমার ক্ষেত্রে মনে হচ্ছে যে মানে ড্রামা বিল্ড আপে আমরা অনেক বেশি দুর্বল, এক্সেপ্ট হুম। দাগি। দাগির বাইরে অনেক দুর্বল। আপনি সিনেমার নাম মেনশন না করি, বাকি সিনেমাগুলো আপনি যদি ট্রাই করেন ওটিটিতে আসলে, দেন আপনি আমাকে আবার বললেন যে ভাই আপনি তো ঠিক ছিলেন। তো সেখান থেকে হ্যাঁ। আমার মনে হলো যে এক একটা ডিরেক্টর তো এক একটা স্পেশালিটি থাকে বা এক একটা স্ট্রং জোন থাকে। তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে এই যে প্রিয়তমার যে ডিরেক্টর, ইনি ড্রামা বিল্ড আপে খুব ভালো করে এই স্পেসিফিক এই পার্টটা অ্যাটলিস্ট। সো সেখান থেকে আমার হুম। ভিডিওটা করা যে কেন আমি যে রাজকুমারের ডিরেক্টরকে মিস করতেছি। বাট তিনি যে আমার খুব পছন্দের ডিরেক্টর সেটা না। বাট আমার মনে হয় যে তার আসলে রেগুলার কাজ করা উচিত, বাংলাদেশি ইয়ং ডিরেক্টরের দরকার। আচ্ছা,
আর তোমার কাছে আমি লাস্ট একদম একটা কোশ্চেন রাখবো, যেটা হচ্ছে যে এই তুমি দেখলাম হাউ সুইট ছবিটার রিভিউ করেছিলে, যেহেতু অপূর্ব আমার ফেভারিট হিরো বলেই বলছি। তো হাউ সুইট ছবিটার মধ্যে দেখলাম তুমি ছবিটাকে রোস্ট করেছিলে, মানে ছবিটা তোমার খুব একটা ভালো লাগেনি, এবং ওদিক থেকে রাজদারও খুব একটা ভালো লাগেনি। তো এবার আমি যেটা বলছিলাম যে হাউ সুইট ছবিটার মধ্যে তোমরা মানে ভিডিওতে তো যা বলার বলেছো, যেটা আমি শুনেছিলাম, এমনি নেগেটিভ পয়েন্ট কি লেগেছে? মানে এটা কি সত্যি একটা মানে রোমান্টিক ছবির যে অ্যাঙ্গেলটা এখানে দেওয়া ছিল, যে প্রথম থেকে যে অপূর্ব সবকটাতেই বলে দিচ্ছে হাউ সুইট হাউ সুইট, সেটা আমার একটা বোকা বোকার মতো একটা জিনিস লেগেছে। কিন্তু রোমান্টিক অ্যাঙ্গেলটা কি সত্যিই খারাপ ছিল? হ্যাঁ, আপনার প্রশ্নের প্রথম উত্তর হলো হ্যাঁ, রোমান্টিক অ্যাঙ্গেল খুবই বাজে ছিল। রোমান্টিক বলতে সিনেমায় তেমন কিছু ছিল না। আমি জাস্ট সংক্ষেপে আপনাকে বোঝাই। ইউটিউবে যখন আমি একটা নাটক দেখি, তো হুম। ওটিটিতে যখন আমি একটা কন্টেন্ট দেখবো, তো নাটকের থেকে তো ভাই একটু হলেও বেটার কিছু আমি এক্সপেক্ট করি। লেটস সে এখান থেকে আমরা 50 টাকা বা 100 টাকা খরচ করে ওটিটি সাবস্ক্রিপশনটা নিলাম, তো বেটার যদি হুম। আমি কিছু না পাই, আমি নাটকের থেকেও যদি একটা বাজে কাজ দেখি, তো সেখান থেকে তো ভাই আমার খারাপ লাগবে। আমি তো সেই কন্টেন্ট রোস্ট করব, স্বাভাবিক। হুম। হুম। আচ্ছা, এবং তো এই ছবিটার মধ্যে আমরা যেটা দেখেছিলাম লাস্টের দিকে অপূর্বর যে অ্যাকশনটা, এবং সেখানে মানে অ্যাকশনটার মধ্যে তোমাদের ওদিকে একটা খুব জনপ্রিয় সিরিজ, যেটা আমি তো ওটা শুনেছিলাম যে যেটার একটা পরের পার্ট আসবে, সেটার একটা আভাস দেওয়া হয়েছে। সেটা কি তুমি দেখতে পেয়েছো, বা সেটা কি তুমি বুঝেছো? হ্যাঁ, এটা তো খুব ইজি ব্যাপার, যারা ট্রেলার দেখছে তারাই তো বুঝতে পারবে যে ব্যাচেলর পয়েন্ট নামে যে সিরিজটা ছিল, সেটা তো বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা সিরিজ। সো সেইটা নেক্সট কোনো সিজন আসবে, তো সেটারও একটা কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট ছিল এই সিনেমাটায়। তো আচ্ছা, সিনেমা তো এটা এখানে জাস্ট আমার কাছে সিনেমা মনে হয় না, জাস্ট একটা অ্যানাউন্সমেন্টই মনে হয়েছে। আচ্ছা, আর এখানে অপূর্বর অ্যাকশনটা তোমার কেমন লেগেছিল? মানে অপূর্ব যেভাবে অ্যাকশন করেছেন লাস্টে, তো অপূর্বর অ্যাকশনটা কেমন লেগেছিল? ভাই মাথা নষ্ট টাইপ কিছু লাগে নাই, টু বি অনেস্ট। খুবই বেসিক অ্যাকশন এগুলা। আচ্ছা, এবং এই ছবিটার মধ্যে তুমি যে নেগেটিভ পয়েন্ট গুলো বললে, সেগুলো দেখে আমি দেখেছিলাম, আমি তোমার ভিডিওতে দেখেছিলাম, এখনো তুমি বললে। এখানে তোমার এমনি পজিটিভ কি লেগেছে? আমারও যে ছবিটা খুব ভালো লেগেছে এমন নয়, মানে ছবিটাতে তোমার পজিটিভ কি লেগেছে? পজিটিভ বলতে আসলে খুব আহামরি কিছু নাই, বাট এই যে কাজটার জন্য যে আয়োজনটা করা হইলো, বিশাল আয়োজন। তারপর কাজটা বেশ কালারফুল, এই তো। আয়োজন হিউজ একটা বাজেট ছিল, কারণ অমিত মানে, যদি আপনি ইউটিউবের কথা বলেন বা ওটিটির কথা বলেন সাকসেসফুল, তার যে হুম। টার্গেটেড অডিয়েন্স আছে তাদেরকে তিনি খুব ভালো কন্টেন্ট দেয়। তো সেখান থেকে বেশ ভালো একটা বাজেট এই কন্টেন্টের জন্য গ্রাব করছে ডিরেক্টর। তো লুক অ্যান্ড ফিল বেশ ভালো, বেশ কালারফুল, বড় আয়োজন করে নির্মাণ করছে, বাট এর বাইরে নাথিং স্পেশাল। আচ্ছা, আমি লাস্ট একটা কোশ্চেন নয়, জাস্ট একটা জিজ্ঞাসা আমি করব, যে যেটা হচ্ছে যে মানে তোমাদের ওদিকের কিছু প্রিয় অভিনেতা আমার এখানে মানে আমার ভালো লাগে। তো তোমার তাদেরকে বলো যে তাদের অভিনয় কেমন লাগে, একদম অনেস্টলি বলবে, যে যেটা তোমার, তুমি আগের বার যেরকম বললে যে যেরকম ইয়াশ রোহানের অ্যাক্টিং তোমার কিরকম লাগে? মানে আমি বলছি তার নাটক বা তার সিরিজ, সে তো সিনেমা করেনি বড় পর্দায় এখনো, আমি নাটক আর সিরিজ দিয়েই বলছি যে তার অ্যাক্টিং কেমন লাগে। ভালো, ঠিকঠাক। আচ্ছা, ইয়াশ রোহানের মধ্যে কি পটেনশিয়াল আছে যে সে ভালো হিরো হওয়ার? সেরকম তো বলা যাচ্ছে না। আচ্ছা, আর তারপর আমি যদি বলি এর কথা, জোবানের অ্যাক্টিং কিরকম লাগে? তারা আসলে নাটকে তো অনেক বেশি কাজ করে, আর নাটক আমার সত্যি বলতে খুব বেশি একটা দেখা হয় না। আচ্ছা। কারণ তো একই টেকনিক বারবার রিপিট হয়, দ্যাটস ওয়াই আমি খুব বেশি একটা মজা পাই না, টু বি অনেস্ট। তো নাটকের যারা অডিয়েন্স আছে তাদের কাছে যদি ভাল লাগে দেন ওকে। আমার কাছে ঠিকঠাকই মনে হয়, আগের মতোই বললাম, খুব আহামরি কিছু মনে হয় না, ঠিকঠাক। আচ্ছা, ইয়াস রোহানের একটা তোমাদের বড় পর্দায় ওদিকে ডাবড হয়েছিল, যেটা বড় পর্দার ওনার প্রথম কাজ ছিল, যেটা হচ্ছে তুমি দেখেছো কিনা আমি জানি না, আমি দেখেছিলাম ছবিটার নাম পরাণ, যেটাতে বিদ্যা সিনহা মিম ছিলেন, ইয়াস রোহান ছিলেন, আর আরেকজন হিরো ছিলেন, তার নামটা ভুলে গেছি, যে এই ছবিটার নাম ছিল পরাণ। হ্যাঁ, শরীফুল রাজ ছিল, শরীফুল রাজ, হ্যাঁ, মিম। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি ছবিটা দেখেছিলে? জি জি। ছবিটা কিন্তু খুব একটা খারাপ সিনেমা হয়নি। তো না না, ওই সিনেমাটা আহ, তো বেশ ভালো ফিল্ম। হ্যাঁ, তো এবার আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো, যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু তুমি বলে দিতে চাও, একটু প্লিজ বলে দাও। দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো সিনেমাকে সাপোর্ট করুন, আর খারাপ যে সিনেমা এগুলোর জাস্ট রোস্ট করেন, এগুলো নিয়ে সমালোচনা করেন, তবেই আসলে সিনেমার উন্নতি সম্ভব। এই তো। আর এই যে বড় ভাই আছে, আপনাকে এই যে আমাকে ডাকলেন, থ্যাংক ইউ। আমি আসলে খুব আরে না না, একটা মানে যে, হ্যাঁ হ্যাঁ, খুব একটা যে ইন্টারভিউ দেই বা পডকাস্ট করি সেটা না, বাট আপনার যে অ্যাপ্রোচটা এইটা আমি বেশ পজিটিভলি নিলাম, এবং আমি চাই যে আমার যদি দুই একটা দর্শক ভিডিওটা দেখে দেন তারা যাতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এই তো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, জি জি। থ্যাংক দাদা ইউ।